হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। 2025-এ আমরা একসাথে ছিলাম, প্রমিস করছি 2026-এও একসাথে থাকবো। এখন এই ভিডিওতে 2025-এর সেরা 10টি বাংলা সিনেমা নিয়ে একটু কথা বলবো। আহা, কবিতা হয়ে গেল না? ট্যালেন্ট আমার মধ্যে কিছু কম নেই, কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন চোখ বন্ধ করে। তাহলে চলুন কথা না বাড়ি ভিডিও স্টার্ট করি। প্রথমেই বলে দিই, 10টা বলছি আমি, বাট এখানে 12টা সিনেমা আছে। এক একটা জায়গায় আমি দুখানা দুখানা করে সিনেমা রেখেছি, দুটো এরকম জায়গা আছে, পজিশন আছে, যেখানে একটা নয় কম্বাইন্ড করে আমি দুটো সিনেমা রেখেছি। এবং এই যে লিস্টটা, সেটা আমার মতামতে তৈরি। আমি যেগুলো দেখেছি, আমার যেগুলো ভালো লেগেছে, সেগুলোই এই লিস্টে আছে। আপনার মতের সঙ্গে আমার মত নাই মিলতে পারে, আপনার লিস্টের সঙ্গে এই লিস্টটা নাই মিলতে পারে। তো আপনার হিসাবে লিস্টটা কি হওয়া উচিত ছিল, যদি আলাদা হয় তাহলে কি হওয়া উচিত ছিল, সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিও স্টার্ট করি। 10 নম্বরে রেখেছি সৃজিত মুখার্জির একটা সিনেমা। এবার সবাই অবাক হবেন যে ভাই, এমন কি সিনেমা বানিয়েছে সৃজিত মুখার্জি এবছর, যেটাকে তুমি টপ 10-এর মধ্যে রেখেছো? আমার একটা সিনেমা মনে হয়েছে, সেটা হচ্ছে 12 অ্যাংরি ম্যানের অফিসিয়াল বাংলা যে রিমেক, সত্যি বলে সত্যি কিছু নেই, সেই সিনেমাটাকে আমি রেখেছি। কারণ যখন আমরা 12 অ্যাংরি ম্যান দেখেছি, সেটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, কিন্তু সিনেমাটা 4 দেওয়ালের একটা সিনেমা। শুনে শুনে আমরা সবকিছু আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হচ্ছিল, বাট সৃজিত মুখার্জি 4 দেওয়ালের থেকে বাইরে গল্পটাকে নিয়ে গেছে। যেভাবে ক্যামেরা দিয়ে ক্যাপচার করেছে, পারফর্মাররা ভালো পারফর্ম করেছে, অনেকে ভালো ভালো পারফর্মাররা ছিল। যেভাবে গল্পটাকে বুনেছে, বাংলার প্রেক্ষাপটে যেভাবে গল্পটাকে এনেছে, সেটা কিন্তু আমার ভালো অ্যাডাপ্টেশন বলেই মনে হয়েছে। সচরাচর আমরা ভালো অ্যাডাপ্টেশন তো দেখতে পাই না রিসেন্ট টাইমে, বাট এই অ্যাডাপ্টেশনটা কিন্তু আমার কাছে ভালো অ্যাডাপ্টেশন। যারা যারা 12 অ্যাংরি ম্যান দেখেছেন বা দেখেননি, তাদের কিন্তু এই সিনেমাটা ভালো লাগবে। একবার আপনি এই সিনেমাটা দেখতে পারেন, কারণ এই সিনেমাটা আমার যথেষ্ট ভালো লেগেছে। কপি হওয়ার পরেও, অ্যাডাপ্ট হওয়ার পরেও আমি বলবো এটা একটা ভালো প্রচেষ্টা। তাই জন্য এই সিনেমাটাকে আমি 10 নম্বরে রেখেছি। 9 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি, সেটা হচ্ছে 2025-এর প্রথম এরকম একটা হিট সিনেমা বা সুপার হিট সিনেমা বলতে পারেন, যেটা আউট অফ দ্য বক্স একটা হিট হয়ে গেছিল, যেটা মানুষ ভাবেও নি যে এই সিনেমাটা হিট হবে। কমার্শিয়াল ভ্যালু ছিল সিনেমাটার মধ্যে, ইমোশন ছিল, গল্পটা ভালো ছিল, এবং সেখানে আমাদের একেন বাবু আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছিল, অনির্বাণ চক্রবর্তী। নাম দ্য একেন, বেনারসের বিভীষিকা। সত্যি বলছি, সিনেমাটা আপনাকে লাস্ট মোমেন্টে গুজবাম দেয়। বেনারসটাকে যেভাবে দেখানো হয়েছিল, গল্পটাকে যেভাবে দেখানো হয়েছিল, সেটা কিন্তু ভালো। গল্পটা যে আউটস্ট্যান্ডিং বা মাথা ঘোরানো গল্প, সেটা নয়, বাট যেভাবে দেখানো হয়েছে সেটা ভালো। সেই জন্য এই সিনেমাটাকে আমি 9 নম্বরে রেখেছি। সেখানে একেন বাবুর পারফরমেন্সও ভালো, কমেডি, ইমোশন, ড্রামা, থ্রিল, এই সবকিছু মিশিয়ে ফ্যামিলি অডিয়েন্সের জন্য যেভাবে একটা পাওয়ার প্যাকড জিনিস তারা পারফর্ম করার চেষ্টা করেছে এবং মানে পাবলিকের সামনে আনার চেষ্টা করেছে, সেটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। এবার মুভ করব 8 নম্বরে। 8 নম্বরে রেখেছি দেবী চৌধুরানী। রুটেড গল্প, রুটনেসটা ছিল, রুটেড ভাবেই দেওয়া হয়েছে। দেবী চৌধুরানী, সেই জায়গায় শ্রাবন্তীর পারফরমেন্স ঠিকঠাক থাকলেও সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জির পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, বুম্বাদার পারফরমেন্স খুব ভালো। তাকে বেশ ভালো ভালো জায়গা দেওয়া হয়েছে। যেভাবে রুটেড ভাবে গল্পটাকে দেখানো হয়, যেভাবে একটা গ্রাম, সেই গ্রামটাকে তুলে ধরা হয়েছে, সেই গল্পটাকে যেভাবে ছোট করে বলার চেষ্টা করা হয়েছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখা হয়েছে, কারণ গল্পটা খুব বড় একটা গল্প, সেটাকে ছোট করে যেভাবে কম্প্রেস করে তারা এনেছে, আমার ভালো লেগেছে দেখতে। সেখানে ভালো ভালো মোমেন্ট কিছু ছিল। হ্যাঁ, অবভিয়াসলি সিনেমাটার মধ্যে লুফলস আছে। শ্রাবন্তীদির পারফরমেন্স আমার ভালো লাগেনি সিনেমাটার মধ্যে, লুফলস তো আছে, কিন্তু তারপরেও এই সিনেমাটাকে আমি 8 নম্বরে রেখেছি, কারণ এই সিনেমাটা সেই মুডটাকে ধরতে পারে, যে মুডটার এই গল্পটা, সেই জিনিসটাকে ধরা গেছে। এবং তার জন্য আমি কিন্তু বেশ ভালো একটা প্রচেষ্টা বলবো, কারণ এর জন্য ভালো টাকা পয়সা লাগে, ভালো ভিএফএক্স এর দরকার হয়। সেই জায়গাগুলো তারা তাদের সীমিত বাজেটের মধ্যে ভালো করে করার চেষ্টা করেছে, তাই এটা রেখেছি 8 নম্বরে। 7 নম্বর, জাস্ট রিসেন্টলি রিলিজ করেছে দেবদাস সিনেমা, প্রজাপতি 2। এবার এই প্রজাপতি 2 এই সিনেমাটার মধ্যে কি লুফলস নেই? আছে, আছে লুফলস, কিন্তু তারপরেও ফ্যামিলি অডিয়েন্সের জন্য, বা যেই অডিয়েন্সটাকে মাথায় রেখে তারা এই সিনেমাটা বানিয়েছে, তারা কিন্তু এন্টারটেন হবেন। মিঠুনদার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এখানে প্রত্যেকে যেভাবে পারফর্ম করেছে, বাবা ছেলের গল্প বা বাবা মেয়ের গল্প, সেই কেমিস্ট্রিটা যেভাবে ওয়ার্ক করে, ভালো লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে, লন্ডনে গিয়ে শুট করা, সেই জায়গাগুলোকে দেখার পর, সেই জিনিসগুলোকে দেখার পর আমার মনে হয় যে প্রজাপতি 2 খুব আউটস্ট্যান্ডিং সিনেমা না হয়ে গেলেও এই লিস্টে থাকা যায় বা এই লিস্টে রাখা যায়, কারণ সেই সিনেমাটা ভালো একটা সিনেমা, ফ্যামিলি অডিয়েন্স এনজয় করবে এবং তারা হলে কিন্তু এই সিনেমাটা দেখতে যাচ্ছে। যেখানে এই মানে এই 25শে ডিসেম্বর কোনো বাংলা সিনেমা ওয়ার্ক করেনি, প্রজাপতি 2 একমাত্র সিনেমা যেটা কিন্তু ভালো বক্স অফিস দিতে পারছে। মানুষের লাইন আমরা দেখতে পাচ্ছি, ফ্যামিলি অডিয়েন্সের পছন্দ হচ্ছে। আর সিনেমাটার মধ্যে ইমোশন, ড্রামা, কমেডি, এই জিনিসগুলো আমার জন্য অন্তত পারফেক্ট ভাবে ওয়ার্ক করেছে। 6 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি, সেটা হচ্ছে কমার্শিয়াল একটা মুভি। অনেকদিন হয়ে গেছিল কমার্শিয়াল মুভি দেখতে পাইনি বাংলার অডিয়েন্স। সেখানে এরকম একটা সিনেমা হঠাৎ করে চলে আসে, যেখানে মাসি মোমেন্ট আছে, যেখানে কমার্শিয়াল মোমেন্ট আছে, যেখানে ভালো বিজিএম আছে, ভালো ভালো ডায়লগ আছে, যেগুলো মাসি মোমেন্ট তৈরি করছে।
ভালো ভালো পারফর্মাররা আছে, বিক্রম দা আছে, ঋত্বিক দা আছে, অনির্বাণ দা আছে, তারা খুব সুন্দর জিনিসটার মধ্যে পারফর্ম করেছে এবং জিনিসটাকে যেভাবে এগানো হয়েছে, কমার্শিয়াল মোড়কে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সিনেমাটা দেখতে দেখতে আপনার মজা লাগবে। দেখার পর আপনার লুপোলস আছে সেটা মনে হবে, কিন্তু দেখতে দেখতে মজা লাগবে। কি সিনেমা ইতিমধ্যেই বুঝে গেছেন আপনারা, মৃগয়া। মৃগয়া সিনেমাটা কমার্শিয়াল মোড়কে যেভাবে বাংলা সিনেমা যেরকম আগে হতো সেই যে ভাইবটা দেওয়ার চেষ্টা করেছে, ভালো ভালো ডায়লগ, মাসি মোমেন্ট, সেই জিনিসগুলো ভালো। যারা যারা দেখেননি, যারা যারা কমার্শিয়াল মুভি দেখতে ভালোবাসেন, জানেন সিনেমাটা দেখুন, আপনাদের কিন্তু ভালো লাগবে। মৃগয়া সত্যি খুব ভালো একটা সিনেমা। এইবার 5 নম্বরে আমি দুটো সিনেমাকে একসাথে রেখেছি এবং দুটো সিনেমাই না বাচ্চাদের সিনেমা। বাচ্চাদের জন্য সিনেমা খুব কম তৈরি হতো, বাট আমরা হঠাৎ করে 2025-এ দেখেছি বাচ্চাদের জন্য ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সেরকমই দুটো সিনেমা একই জায়গায় আছে, একটা হচ্ছে তোরসা একটি নদীর নাম এবং একটা হচ্ছে অঙ্ক কি কঠিন, সৌরভ পালদির সিনেমা। সৌরভ পালদির সঙ্গে আমি ইন্টারভিউ করেছি, যারা যারা দেখেননি দেখতে পারেন ইন্টারভিউটা, ভালো ইন্টারভিউ হয়েছিল। সেই যে দুটো সিনেমা, তোরসা একটি নদীর নাম বাচ্চার একটা গল্প, প্যারেন্টিং এর একটা গল্প, একটা বাচ্চার আপব্রিঙ্গিং, সেটা কিভাবে করা উচিত বা কিভাবে হলে ভালো হয় সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে। তার সঙ্গে অঙ্ক কি কঠিন, যেখানে দেখানো হয়েছে যে ছোট তারা, বাচ্চারা, তারা একদম বয়সে ছোট কিন্তু তাদের স্বপ্ন অনেক বড়। তারা কেউ ডাক্তার হতে চায়, কেউ নার্স হতে চায়। তো তাদের যে যে স্বপ্নটা, তারা সেই সীমিত সাধ্যের মধ্যে তাদের স্বপ্নটা কিভাবে পূরণ করে, সেই স্বপ্ন পূরণের গল্প। এই দুটো সিনেমাই বাচ্চাদের জন্য তৈরি, প্রত্যেকের দেখা উচিত, বাচ্চাদের তো অবশ্যই করে দেখা উচিত। এবং আপনারা যান গিয়ে এই সিনেমা দুটো দেখুন, পরিবাররা মিলে বসে দেখুন, মা বাবা বাচ্চা সবাই একসাথে বসে দেখুন, আপনাদের কিন্তু সিনেমা দুটো ভালো লাগতে বাধ্য। 4 নম্বরে যে সিনেমাটা নিয়ে মুভ করবো বা সিনেমা গুলো নিয়ে মুভ করবো, কারণ এখানেও একটা নয় দুটো একসাথে রেখেছি, কারণ দুটোই সম্পর্কের গল্প বলছে এবং দুটো সিনেমাই না 2025-এ বক্স অফিসে সফল। একটা হচ্ছে স্বার্থপর, কৌশিক সেন ছিল, কোয়েল মল্লিক ছিল, কোয়েল দি ছিল, এবং দাদার বোনের যে কেমিস্ট্রি, একটা জমি বা একটা বাড়ি, সেটাকে নিয়ে দুজনের মধ্যে লড়াই, তাদের মধ্যে যে আলাদা হয়ে যাওয়া, তাদের সম্পর্কটা আলাদা হয়ে যাওয়া, সেই জায়গাটা, সেই সম্পর্কটাকে যেভাবে দেখানো হয়েছে, সেই সব দিয়ে যেভাবে আবার তারা কাছাকাছি আসছে, ইমোশনালি বন্ড করে এই সিনেমাটা। প্রত্যেকের ভালো পারফরমেন্স, কোয়েল দি থেকে শুরু করে রঞ্জিত মল্লিক স্যার ছিলেন, কৌশিক সেন ছিলেন, এত সুন্দর পারফরমেন্স হয়েছে। আপনি প্রত্যেকটা জায়গায় সিনেমাটা দেখবেন আর বলবেন বাহ, এটা হচ্ছে বাংলা সিনেমা। যদি ফ্যামিলি অডিয়েন্সের জন্য সিনেমা বানাতে হয়, এরকম ধরনের সিনেমা বানাও যেটা টানবে ফ্যামিলি অডিয়েন্সকে, মনের টানটা থাকবে। এবং এই পজিশনে 4 নম্বরে আমি আরেকটা সিনেমাকে রেখেছি, যেটা আমাদের ছোটবেলার গল্প বলে, যেটা আমাদেরকে সেই গল্পটা বলছে যখন আমরা মামার বাড়ি যেতাম, বা আগেকার দিনে গ্রামে যাদের মামার বাড়ি বা মাসির বাড়ি, সেখানে গিয়ে পুরো ফ্যামিলি গ্যাদার হতো এক জায়গায়, তারা মজা করতো, সেই সম্পর্কের কথাগুলো বলছে, ছোটবেলার বাঁধনে নিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে রাস। আউটস্ট্যান্ডিং সিনেমা, আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফি। তথাগত দা এটাকে ডাইরেক্ট করেছিলেন, তথাগত দার সঙ্গে আমার ইন্টারভিউ আছে, চাইলে গিয়ে আপনারা চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারেন। সেই যে সিনেমাটা সম্পর্কের গল্পটা বলছে, যে মোমেন্ট গুলোর কথা বলছে, আচার চুরি করা, সেখানে বড়দেরকে লুকিয়ে সিগারেট খাওয়া, সেই যে জিনিসগুলো, সেই যে মোমেন্ট গুলো, যে সিনেমা দেখা একসাথে, সেই মোমেন্ট গুলো এত সুন্দরভাবে উঠে আসে। পরিবাররা মিলে যখন একসাথে বসে এই সিনেমাটা দেখবে, আলাদাই এই সিনেমাটাকে এনজয় করতে পারবে। যান এই সিনেমাটা সপরিবারে দেখুন, এখন তো হলে নেই, যান যেখান থেকে পারবেন সপরিবারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে যে ভ্যালুগুলো আমরা একটা টাইমে ছেড়ে এসেছি, সেই ভ্যালুগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল, সেগুলো লাইফে কতটা জায়গা রাখতো আমাদের। এই দুটো সিনেমা খুব খুব সুন্দর সিনেমা। এবার আসবো টপ 3 নম্বরে যে সিনেমাটাকে রেখেছে, সেই সিনেমাটা ইমোশনালি আপনাকে গ্র্যাব করবে, আপনাকে কাঁদাবে, আপনাকে হাসাবে, আপনাকে এমন একটা জায়গায় ট্রান্সফার করে দেবে, আপনার মনে হবে এর থেকে ভালো সিনেমা হয়তো দেখতে পেতাম না। সেটা হচ্ছে ডিয়ার মা। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এত সুন্দর জয়া আহসান পারফরমেন্স দিয়েছে ওখানে, এত সুন্দর চন্দনা সান্যাল পারফরমেন্স দিয়েছে ওখানে, সেই দুজনের পারফরমেন্স, কেমিস্ট্রি, সেখানে একটা মায়ের গল্প, সেগুলো এত সুন্দরভাবে উঠে আসে। সুন্দর একটা গল্প, আউটস্ট্যান্ডিং বিজিএম, আউটস্ট্যান্ডিং লোকেশন, যেভাবে আর্টিস্টিক ভ্যালু প্রোভাইড করে আপনাকে, এই সিনেমাটা প্রত্যেকের জন্য মাস্ট ওয়াচ বছরে। 3 নম্বরে এই সিনেমাটা জায়গা করে নেবেই নেবে। আমার জন্য 3 নম্বরে করেছে, অনেকের জন্য আরো ওপরেও করতে পারে, মানে 2 বা 1-এও থাকতে পারে এই সিনেমাটা অনেকের জন্য। আমার এই সিনেমাটা বেশ পছন্দের একটা সিনেমা এবছরের, যেটা অনেকদিন মনে থেকে যাবে। 2 নম্বরে যে সিনেমাটাকে রাখবো, সেই সিনেমাটা একটা সারপ্রাইজ ছিল আমার জন্য। এটা মিরাক্কেল যে ডাইরেক্ট করতো শুভঙ্কর দা, তার ডাইরেকশন এই সিনেমাটা। কমেডি একটা সিনেমা, এবং হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছিল হলে। এবং যখন বছরের শুরুতে এই সিনেমাটা আসে, তখন আমি আশা করেছিলাম যে বছরে আউটস্ট্যান্ডিং কিছু সিনেমা দেখতে পাবো, কারণ বছরটা শুরুই হচ্ছে এরকম একটা সিনেমা দিয়ে, পাটালিগঞ্জের পুতুল খেলা। যারা আউট অ্যান্ড আউট একটা কমেডি মুভি দেখতে চান,
যারা মিরাক্কেল তাকে ভালোবাসছেন, তার ভাইব পেতে চান, সেগুলো আপনারা এই সিনেমাটায় দেখতে পাবেন। ননভেজ জোকস আছে, পলিটিক্যাল জোকস আছে, তাই জন্য সবার সঙ্গে হয়তো বসে দেখা যাবে না, কারণ এখানে নকুলদানা, গুজিয়া এসব জিনিস আছে, ঠিক আছে? সেই জিনিসগুলো যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, পরানদার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, মানুষটা কি ম্যাজিক ক্রিয়েট করতে পারে আপনারা ধারণা করতে পারবেন না। এই সিনেমাটা দেখলে আপনার ধারণা হবে যে মানুষটার মধ্যে কতটা রস বোধ আছে এখন এই বয়সে এসেও। তো এখানে পাটালিগঞ্জের পুতুল খেলা খুব আন্ডাররেটেড একটা সিনেমা এবছরের, বাট আউটস্ট্যান্ডিং ক্রাফট, আউটস্ট্যান্ডিং কমেডি, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। সত্যি এই সিনেমাটা এই লিস্টে 2 নম্বরে না রাখলে পাপ হয়ে যাবে, বিশ্বাস করুন। খুব ভালো সিনেমা, যারা যারা হাসতে চান এক্ষুনি গিয়ে দেখুন। 1 নম্বরে মুভ করব। এবার 1 নম্বর নিয়ে না আমি খুব কনফিউশনে ছিলাম যে এই 3টে সিনেমা 1, 2, 3 তার মধ্যে কোনটাকে 1-এ রাখবো, কোনটাকে 2-এ রাখবো, কোনটাকে 3-এ রাখবো। তারপরে ফাইনালি আমি যেটা ডিসাইড করলাম, নতুন চেষ্টাকে সবসময় আমার ভালো লাগে, আমার স্বাগত জানাতে ইচ্ছা করে, যারা নতুন কিছু করতে চাইছে, যারা ছক ভাঙা কিছু করতে চাইছে। তাই আমি ভাবলাম যে 1 নম্বরে সেই সিনেমাটাকেই রাখবো, যেই সিনেমাটা এই বছরে সবকিছু নিয়ম ভেঙে দিয়েছে, সবকিছু ছাড়খাড় করে দিয়েছে, সবাইকে দেখিয়েছে যে ভালো সিনেমা কি করে বানাতে হয় কম বাজেটের মধ্যে। তারা দেখিয়েছে যে খাটনির ফল কি হতে পারে। সিনেমাটা আটকে দেওয়া হয়েছিল, তারপর রিলিজ পায়। বুঝতে পেরে গেছেন কোন সিনেমাটা? দ্য একাডেমি অফ ফাইন আর্টস। এই সিনেমাটা এবছরের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা, তাই জন্য 1 নম্বরে আছে। ভাই এটা সিনেমা নয়, এটা ইমোশন মানুষের। এই সিনেমাটা হয়তো এখন সেই কাল্ট স্ট্যাটাসটা পাবে না, বাট আজ থেকে 5 বছর বাদে এই সিনেমাটাই কাল্ট সিনেমা বলে আপনি বুঝতে পারবেন। যেরকম হেরাফেরি হয়েছিল, যখন রিলিজ করেছিল তখন কিন্তু এই সিনেমাটা কাল্ট হয়ে যায়নি, আস্তে আস্তে হয়েছে, ওভার দ্য টাইম হয়েছে। এই সিনেমাটাও যেভাবে পারফরমেন্স দিয়েছে, ওরকম একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, ওরকম কমিক টাইমিং, অ্যাডাল্ট্রি আছে প্রচুর, কোনো রেখে ঢেকে কথা বলা হয়নি, খুল্লা বলা হয়েছে। সবার জন্য এই সিনেমাটা নয়, যারা এরকম ধরনের পাল্প ফিকশন মুভি ভালোবাসে তাদের জন্য এই সিনেমা। এবং সব ধরনের ছক ভেঙে বাংলা সিনেমাতে যে ধরনের সিনেমা তৈরি হচ্ছে সচরাচর, তার থেকে পুরোপুরি আলাদা, পুরোপুরি আউট অফ দ্য বক্স গিয়ে কিছু ফিল্ম স্টুডেন্ট যেভাবে এই সিনেমাটাকে তৈরি করেছে, সেটা জাস্ট অসাধারণ। একাডেমি অফ ফাইন আর্টস এই লিস্টে 1 নম্বরে থাকতে বাধ্য, কারণ এই সিনেমাটা আমি এই বছর 3 বার দেখেছি। অনেক বছর বাদে কোনো সিনেমা এরকম হচ্ছে যেটা আমি রিপিটে দেখেছি, আমার এত ভালো লেগেছে। এই সিনেমাটা এখানে 1 নম্বরে রাখতেই হতো। এই ছিল আমার লিস্ট। 10 থেকে শুরু করলাম, 1-এ গিয়ে শেষ করলাম। আমার ভালো লাগা, আমার পছন্দের সিনেমাগুলো রেখেছি এই লিস্টে। আপনাদের পছন্দের সঙ্গে আগেই বললাম নাও মিলতে পারে এই লিস্টটা, তবুও আপনাদের যে পছন্দের লিস্ট, আপনাদের মনে হয়েছে যে এই লিস্টে এই সিনেমাগুলো থাকলে ভালো হতো বা এই সিনেমাগুলো না থাকলে ভালো হতো, তাহলে সেগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ছিল এই ভিডিও। কারা কারা এই লিস্টটার সঙ্গে একমত, কারা কারা একমত নন, কমেন্ট করে জানান। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।